নমস্কার, শুরু করছি বাংলা বলছে। এর আগে 31শে ডিসেম্বর যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছিলাম যে তার কয়েকদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন, তিনি বার্তা দিয়েছিলেন যে তারা গেছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। আর গত 26শে জানুয়ারি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বার্তা দিলেন যে এবার তিনি নিজে দিল্লি যাবেন, কারণ এসআইআর এর নামে যা যা চলছে, যেভাবে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এবার তার যাওয়ার সময় হয়েছে। এবং গতকাল তার যাওয়ার কথা ছিল, আমরা যেটা জানতে পারছি যে আগামী সোমবার তিনি নির্বাচন কমিশনে যাবেন। জাতীয় স্তরে এই এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা, সেটা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে চলে এসেছে। আমরা কয়েকদিন আগেই দেখেছি অখিলেশ যাদব তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন, যেভাবে এসআইআর বা এই সাম্প্রতিক ইডি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার এই লড়াইটাকে নিজে নিয়ে যাচ্ছেন দিল্লিতে। এ নিয়ে তো আমরা আলোচনা করব। এর পাশাপাশি গতকাল থেকে রাজ্য রাজনীতিতে একটা জোর আলোচনা শুরু হয়েছে, যার প্রেক্ষাপটে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন মোহাম্মদ সেলিম, একজন হুমায়ুন কবির। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে গিয়ে দেখা করেন, যদিও আসন সমঝোতা বা জোটের সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। তার বক্তব্য যে মন বোঝার জন্য তিনি গিয়েছিলেন কথা বলতে, কিন্তু তাকে কেন্দ্র করে শুধুমাত্র বিরোধীদের নয়, দলের বা ফ্রন্টের অন্দরেও ইতিমধ্যে বা বামপন্থী মানুষদের মধ্যে থেকেও এই মুহূর্তে অনেক কটাক্ষ আসতে শুরু করেছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মিতা চক্রবর্তী, প্রদীপ্ত মুখার্জি রয়েছেন তৃণমূলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে রয়েছেন শঙ্কুদেব পাণ্ডে এবং শ্রীকুমার মুখার্জি সিপিআই এর তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। অভিষেকের পর এবার মমতা এসআইআর নিয়ে সুর চড়ানোর পর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 2রা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারই বিকেলে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। কমিশন সূত্রে খবর 15 জনের দল নিয়ে নির্বাচন সদনে যেতে পারবেন তৃণমূল নেত্রী। এর আগে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ ছিল এসআইআর এর মাধ্যমে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করছেন জ্ঞানেশ কুমার। সেই অভিযোগ নিয়ে এবার রাজধানীর পথে মমতা। সিঙ্গুরে সভার দিনই তাঁর দিল্লি যাবার কথা ছিল, কিন্তু সেদিন যাত্রা বাতিল করেন তিনি। তবে 2-1 দিনের মধ্যেই যে দিল্লি যাচ্ছেন তা স্পষ্ট করে দেন। আজ না হলে কাল তো আমি যাবই, তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটার অভিযোগ করেন মমতা। স্বৈরাচার দূর করারও হুঁশিয়ারি দেন তিনি। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন, ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে। গভর্নমেন্ট কে তৈরি করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা। এর আগে এসআইআর নিয়ে কমিশনকে দীর্ঘ চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী। গোটা প্রক্রিয়াতেই প্রস্তুতির অভাব আছে বলে অভিযোগ তোলেন তিনি। পাল্টা মমতার যুক্তি খণ্ডন করে কমিশনকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারীও। বিজেপির দাবি নো এসআইআর নো ভোট। অন্যদিকে তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালু রাখার ঘোরতর বিরোধী তৃণমূল। তাদের অভিযোগ, এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে বহু মানুষ আত্মহত্যা করেছে, অকালে মারা যাচ্ছে। কমিশন ও কেন্দ্রীয় সরকারকেই এর দায় নিতে হবে। দুপক্ষের এই চাপানুতরের মধ্যে মমতার দিল্লি সফর যে রাজ্য জাতীয় রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করতে চলেছে তা স্পষ্ট। কলকাতা টিভি। আমি শঙ্কুর কাছেই শুরুতে আসি যে শঙ্কু, এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন এবং তিনি বলছেন, তিনি আগেও বলেছিলেন যে দরকার হলে তিনি আইনি লড়াইটা লড়তে প্রস্তুত, তিনি সওয়াল করতে প্রস্তুত।
তিনি আরও একবার আমরা দেখলাম যে বললেন যে তিনি যদি অনুমতি পান তাহলে তিনি এই লড়াইটা লড়তে প্রস্তুত। এখানে তো লড়াইয়ের কি আছে আমি বুঝি না। যাবেন যাবেন একটু ইলেকশন কমিশন, একটু দিল্লি ঠান্ডা রয়েছে, ঘুরতে যাবেন যাবেন ঘুরে আসবেন। আমি শুধু এখানে একটু অ্যাড করি, এই যে ঘুরতে যাওয়ার জাস্ট ফলশ্রুতিটা একটু বলে দিই। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধিরা যারা গেছিলেন নির্বাচন কমিশনে, তারা যে যে দাবি করে এসেছিলেন, এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে যে চিঠি দিয়েছিলেন, সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট যে যে নির্দেশ দিয়েছে তার মধ্যে অনেকগুলো পয়েন্ট কিন্তু একদম সেই যে দাবিগুলো ছিল সেই প্রতিটি পয়েন্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেখুন অ্যাকচুয়ালি ওনারা যে এই মামলা করতে গেছিলেন, আমি দেখলাম উনি বললেন সাধারণ সম্পাদক যে এই দেখুন আমরা কোর্টে জিতে গেছি, আপনি পুরো পিটিশনটা পড়বেন। আমি পড়েছি। ওই পিটিশনে ওদের ইন্টেনশনই ছিল এই প্রসেসটা বন্ধ করে দেবেন। ওনারা চেয়েছিলেন এই প্রসেসটা, যে অফিসিয়াল যখন নির্বাচন প্রসেস চালু হয়েছিল তখন এই প্রসেসটা তার মধ্যে হচ্ছে সংযুক্তকরণ ছিল না, এইটা ছিল ওদের ডিম্যান্ড। সেই কারণে এটা বন্ধ করা হোক, কিন্তু সেটা এন্টারটেইন হয়নি, উল্টে সেটা হবে। তাতে অবভিয়াসলি তাদের কিছু বক্তব্য আছে, সেটা কোর্ট মেনে নিয়েছে, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু নির্বাচনী হোয়াটসঅ্যাপে নির্দেশ নয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ইনক্লুড করতে হবে, বিএলএ 2দের তাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে দিতে হবে, এরকম একাধিক পয়েন্ট ধরে ধরে বলা যেতে পারে। দেখুন ওরা একজন যেগুলোতে শিলমোহর দিয়েছে কোর্ট। দেখুন নির্বাচনে ওরা একজন স্টেক হোল্ডার। এখন ওদের কিছু কমন জাস্টিফাইড বক্তব্য যদি কোর্ট মনে করে থাকে যে এটা এন্টারটেইন করা উচিত, তাতে আমার কোনো বক্তব্য নেই মাননীয় কোর্টের নির্দেশের উপরে। কিন্তু আমার নির্দিষ্ট বক্তব্য রয়েছে, আমি আমার পার্টি একজন স্টেক হোল্ডার হিসেবে, যে কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ একটা নির্বাচন ইলেকটোরাল রোল তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের হচ্ছে ওনার অবস্থান যেগুলো হচ্ছে এগুলোতে বাধা সৃষ্টিকারী, সেগুলো নিয়ে উনি এন্টারটেন হবেন না বা আটকাতে পারবেন না। আমি শুধু একটা লাইন দিয়ে শেষ করব দিদি। এই লড়াইটা তো উনি শুরু করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে, বলেছিলেন একটা নামও কাটতে দেবো না। 58 লক্ষ নাম অফিসিয়ালি নোটিফিকেশন হয়েছে, তার লিস্ট পাবলিশড হচ্ছে। সেই যে লিস্ট পাবলিশড হচ্ছে সেটার উপরে ওনার স্পেসিফিক কি বক্তব্য আমি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। বৈধ নাম কাটতে দেবেন না। আগে যারা সে বৈধ টৈধ পরে জুটেছে। এক সেকেন্ড, যারা ডেট বা যারা শিফট করেছে দিদি এ বৈধ পরে জুটেছে, যারা duplicate আমার কাছে voter। অডিও আছে, শোনাবো। এই একটা নামও কাটতে দেবো না। নাম থেকে উনি আস্তে আস্তে বৈধতে এলেন, তারপর এলেন আচ্ছা ঠিক আছে মানবো, আমার লোককে রাখতে দিন। কিন্তু মানতে হচ্ছে ওনাকে। উনি ভেবেছিলেন এসব করতে দেবো না। দিদি আপনি ভাবুন, আমাদের রাজ্যে 58 লক্ষ নাম আমি তর্কের খাতিরে ধরেই নিলাম, এই 58 লক্ষ কেন থাকবে? এর কি বেনিফিট তৃণমূল কংগ্রেস পায়? যে উদ্দেশ্যে আমি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডি কার্ড নো ভোটের জন্য লড়াই করেছেন। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভোটার লিস্ট নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন লোকসভার মধ্যে, বলেছিলেন এখানে সব বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, আমি এই নাম বাদ যাক। আজ 15 বছর পর কি এমন হলো ক্ষমতার আস্বাদন যে আমি এগুলোকে মেনে নিচ্ছি? প্রদীপ, তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে হচ্ছে? দিদি দেখো, কোথাও স্বচ্ছ ভোটার প্রক্রিয়া বাতিল করা, স্বচ্ছ ভোটার প্রক্রিয়া প্রকাশে বাতিল করার উদ্দেশ্যে কেউ কিছু করছে না। ফলে শঙ্কুদের যে ওই হোয়াটসঅ্যাপ রাজনীতি সেটা সমান্তরালভাবে এই মিডিয়াতেও চলবে, সেটা স্বাভাবিক। সবাই জানেন এবং প্রকাশ্যে আছে, যে কেউ 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিও দেখে নিক, এখনো আছে। উনি পরিষ্কারভাবে বৈধ শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন একটাও আসল ভোটার বাদ যাবে উনি চাননি। এবং দ্বিতীয় কথা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে ইললজিক্যালি হ্যারাস করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা রয়েছি এবং সেখানেও জিতেছি। আমাদের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটাও আপডেট করতে বলা হয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেকশন দিচ্ছেন, আপনি একটা বেসিক ডেটা সাবমিট করতে পারছেন না, আপনি কোন অ্যালগরিদমে কাজ করছেন সেটা জানাতে পারছেন না, পুরোটাই একটা অন্ধকারে রেখে এগুলো সব তোমার এসটিও ভিডিওরা করছে, বলে না তোমাদের এসটিও ভিডিও, তোমাদের যারা অফিসার এর ভেতরে ইনভলভ প্রদীপ্ত বাবু নিজে সারা বসে বসে করছে, সব করাচ্ছো। তুমি যখন বলেছো আমি কাউকে ইন্টারাপ্ট করতে দিইনি, আচ্ছা ঠিক আছে, তুমিও আনইন্টারাপ্টেড বলতে দাও। এবার এইখানে দাঁড়িয়ে থেকে আমাদের যে দাবিগুলো খুব পরিষ্কার, মানুষের হয়রানি, মানুষের ভোটাধিকার, এটা কেউ লঙ্ঘন করতে পারবে না। 326 নম্বর ধারাটাও কিন্তু মনে রাখতে হবে। একজন ভারতীয় নাগরিক 18 বছর বয়স্ক হলে সে ভারতের নাগরিক হিসেবে ভোটার হবে।
ভোটার হবে এবং তাদের ভোটের কনটেক্সটেই আজকের প্রধানমন্ত্রী, আজকের জাহাজ প্রতিমন্ত্রী বা এই 12 জন এমপি এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির হয়ে সংসদে গিয়ে বসেছে। তাহলে তারা কারা? তারা তো 2002 এর ভোটার লিস্টের কনটেক্সটে জয়ী হননি, তারা হয়েছেন 2024 এর কনটেক্সটে। 2002 এর পরে মেজর কিছু ঘটনা ঘটেছে। 2009 সালে ঘটনা ঘটেছে কি, যে না আমাদের স্থান পুনর্বিন্যাস হয়েছে। আবার তারপরে 2011 সালে হয়ে গেছে জনসংখ্যা যে গণনা, সেই জনগণনা এরা করতে পারেনি। তাহলে টেকনিক্যালি ভারত সরকার যেখানে মোদিজির নেতৃত্বে জনগণনা করতে ব্যর্থ হচ্ছে, যেখানে সবসময় মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করার প্রসঙ্গগুলোকে সামনে এনে দিচ্ছে, যেমন এই ধর্মেন্দ্র প্রধান যে ইউজিসির বিলটা বার করেছেন, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এরা মানুষকে লাইনে দাঁড় করাবে, লাইনে দাঁড় করিয়ে অন্ধকারের দিকে ঠেলে দেবে, তারপর দায় ছড়াবে। কোমরবিডিটি আছে নাকি, কোনোভাবে মানুষ দুর্নীতি করছে নাকি, কালো টাকা বিরিয়ানি স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এরা নির্দিষ্টভাবে। পার্থবাবু কোথায়? আরে বাবা, তোমাদের মধ্যপ্রদেশ নিয়ে বলো, শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা করছি না। শঙ্কু, প্রদীপ্ত দুজনকে আমি বিরত করব। থামতে বলে থামতে হবে শঙ্কু। আমি মিতাদির কাছে আসবো। মিতাদি, আমরা যদি দেখি যে এসআইআর নিয়ে ডেফিনেটলি রাহুল গান্ধী তিনি দীর্ঘ প্রেস কনফারেন্স করেছিলেন, একাধিক প্রেস কনফারেন্স করেছেন। ইনফ্যাক্ট তিনি একদম এসআইআর বিরোধিতায় বিহার থেকে তিনি তার কর্মসূচি শুরু করেছিলেন। তারপরে যখন বিহারে এসআইআর হচ্ছে সেই সময় সেখানে তার অনুপস্থিতি বা সেখানে সেই সময় কংগ্রেস কতটা কেস টু কেস লড়েছে এটা নিয়ে অনেকগুলো প্রশ্নের অবকাশ রয়েছে। আমি জানি যে আপনি একমত হবেন না, কিন্তু এই অবকাশ রয়েছে। নাম্বার ওয়ান, এখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে বিষয়টাকে একদম জাতীয় স্তরে নিয়ে যাচ্ছে, কারণ শুধু তো পশ্চিমবঙ্গে হচ্ছে না, 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, সেখানে এই যে দিল্লির দরবারে গোটা বিষয়টাকে নিয়ে যাওয়া, কোথাও দাঁড়িয়ে আসলে বিজেপি বিরোধিতায় যে স্ট্রংগেস্ট স্ট্যান্ডটা তৃণমূল কংগ্রেস দাবি করে আসে, যে তাদের স্ট্যান্ডটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, কোথাও সেইটা কি সেটা আরেকটু জোরালো হবে না? না, একদমই হবে না। এবং প্রথম কথা আমি বলি, আমরা কিন্তু কোনোদিন এসআইআর এর বিরোধিতা করিনি। আমরা বলেছি পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি এসআইআর করা হয় তাহলে সেটার আমরা বিরোধিতা করছি। এসআইআর আগেও হয়েছে এবং আমরা বহুবার বলেছি যে আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাই, অর্থাৎ কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এবং কোনো অবৈধ ভোটারের নাম সেখানে থাকবে না, কোনো অনুপ্রবেশকারীর নাম থাকবে না, কোনো অবৈধ ভোটারের নাম থাকবে না, কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না। তো আমরা সবসময় বলেছি স্বচ্ছভাবে করা হোক এবং স্বচ্ছতা এবং সময়সীমা বাড়ানো হোক, কারণ এত বড় কমপ্লেক্স একটা রাজ্যে 7.5 কোটি মানুষ যেখানে ভোটার ছিলেন আগে, এখন সেটা কমে হয়েছে 7 কোটি। সেরকম একটা কমপ্লেক্স স্টেটে, এত ডেন্সলি পপুলেটেড স্টেটে এত কম সময়ের মধ্যে কেন এসআইআর এর প্রসেস সম্পন্ন করার চেষ্টা হচ্ছে? প্রথম দিন থেকে আমাদের প্রদেশ কংগ্রেস থেকে আমরা সুপ্রিম কোর্টেও গেছি এটা বলে যে সময়সীমা বাড়ানো হোক। এটা কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানতেন না যে 2026-এর মের মধ্যে এখানে অ্যাসেম্বলি ইলেকশন হবে? তাহলে নভেম্বর 14 অবধি কেন ওয়েট করা হলো এসআইআর প্রসেস শুরু করতে? এটা আমাদের প্রথম সাবমিশন ছিল। দ্বিতীয়ত, আমরা দেখলাম 1,33,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, অথচ যখন 24 তারিখে 24th of June 2025 আর 27th of October 2025 এসআইআর এর নোটিফিকেশন এসেছিল, সেই নির্দেশিকার মধ্যে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো ডিটেলস ছিল না। সো আমার সেকেন্ড প্রশ্ন হবে কি, এটা কি আফটার থট? যে যখন আপনারা প্রথম রাউন্ড করলেন এবং প্রথম 58 লক্ষ লোকের নাম বাদ দিলেন, তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে আপনারা ডাকছেন, এই প্যারামিটার্সগুলো আগে কেন আপনারা ভাবেননি? বা আগের আপনাদের নোটিফিকেশন ইদার ইন অক্টোবর 2025 বা জুন 2025 আপনারা কেন বলেননি? অর্থাৎ প্রসেসের স্বচ্ছতাটা কোথায়? আপনাদের কি প্রিপারেশন ছিল না? আপনারা কি জানতেন না স্টেপ এ কী হবে, স্টেপ বি কী হবে, স্টেপ সি কী হবে, কিভাবে ট্রেন করবেন, কিভাবে মানুষের মাঝখান থেকে আপনারা রাইট ডেটা কালেক্ট করবেন? তো আমাদের প্রশ্ন এখানে সবসময় স্বচ্ছতা নিয়ে আছে এবং এখনও আমরা ইলেকশন কমিশনের কাছে, যেটা লাস্ট আমাদের সাবমিশন গেছে, আমরা বলছি সর্বদলীয় বৈঠক ডাকা হোক, সবার থেকে পয়েন্টার্স নেওয়া হোক। আমরাও সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে আমাদের রিলিফ দিয়েছে। যারা একটা কম্বাইন্ড, যারা একটা কনসোর্টিয়াম গেছিল তাদেরকে অনেক পয়েন্টার্স নেওয়া হয়েছে, যেরকম তুমি কিছুক্ষণ আগে বললে, যেমন অ্যাডমিট কার্ডকে করা বা যে লিস্ট অফ ডকুমেন্টস সেটাকে আরও প্রস্তার করা হয়েছে, আরও অনেক জায়গায় রিলিফ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমাদের বক্তব্য হচ্ছে প্রসেসটাকে আরও স্মুথ করা হোক। যারা ইন্টিরিয়ার্সে থাকে তারা অনেকেই টেকনিক্যালি কম্পিটেন্ট নন, তারা যাতে সঠিক সহযোগিতা পায় এবং অবশেষে
মানুষের হয়রানি কম করা হোক, সময়সীমা বাড়ানো হোক, কোনো বৈধ ভোটার যাতে তালিকায় তারা নাম পাচ্ছে না বা তারা এই 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এরকম কেস যাতে না আমি হয়। শ্রীকুমারদার কাছে যাব একটু। শ্রীকুমারদা, আমরা যেটা দেখছি যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নয়াদিল্লি যাচ্ছেন, তিনি সেখানে নির্বাচন কমিশনে যাবেন সোমবার। শ্রীকুমারদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম। হ্যাঁ শ্রীকুমারদা, আপনার কাছে এটা জানতে চাইছিলাম যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন, তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন। হ্যাঁ সেটা তো শুনেছি, খবর তো আছে। তো কি জিজ্ঞেস করছেন? আপনার প্রশ্নটা কি রিয়াকশন, আমার কাছে? আপনার কি মনে হয় যেটা কার্যকরী হতে পারে নাকি জাস্ট একটা ও, আমার রাজনৈতিক reaction। চমক? এটা মমতা দেবী সবসময় রাজনৈতিক চমকে বিশ্বাস করেন এবং সেই কারণেই তিনি এই কাজটা করছেন। মাত্র কটা দিন আগে আমার রিটায়ারে আমি গত পরশুদিন তাদের বাড়ি গেছিলাম। সেই সুইসাইড করেছে আতঙ্কে, তার নাম এসআইআরে বাতিলও হয়নি, তার জন্য তাকে ডাকাও হয়নি, কিন্তু সে ডাকতে পারে এই ভাবনা থেকে সুইসাইড করেছে। যাই হোক, মৃত্যু তো অত্যন্ত দুঃখের জায়গা। পরিবারটি সিপিআই পরিবারের এবং আমি গেছিলাম তাদের বাড়িতে। তো মুশকিল হচ্ছে তাদের বাড়িতে তৃণমূলের নেতারা, আর নাম ধরে বলছি না, তারা গিয়ে বলে এসছেন যে মমতা দেবীর সাথে যেতে হবে দিল্লিতে, তারপরে চাকরি মিলবে একটা। তো তাদেরকে বলেছেন, এরা হ্যাঁ না কিছু বলেনি, আমাকে জিজ্ঞেস করছিল তারা দিল্লি যাবে কিনা। আমি তাদের বলেছি যা মনে করবেন তাই করুন, চাকরি পাওয়াটা একটা জরুরি, কারণ বাপ মারা গেছে, ছেলে বড় ছেলের বয়স এখন 27, আর তারপরে তাদের ছোট বোন আছে, সে ক্লাস 8-এ পড়ে। তো এইরকম অবস্থাতে যদি বলে যে দিল্লি যেতে হবে লোক বাড়াতে, তারা লোক হয়ে গেলেন কিন্তু এখন। এটা ঘটনা এসআইআরের জন্য মৃত্যু এসব চলে গেল, এই গোটাটাই হচ্ছে একটা চমক। এবং এমনি করে কত লোকের, কত মানুষকে লোক বানিয়ে এসআইআরের যে মৃত্যু হয়েছে, মৃত্যু তো সত্যি। তো এই আমার এখানে মৃত্যু হয়েছে শ্রীকুমারদা, আপনার SIR কাছে এর প্রশ্ন, জন্য, যেটা আপনি বলছেন যে নার্ভাসনেস হতে পারে, যাওয়ার অনেক কথা কিছু। বলা হয়েছে লোক বাড়ানোর জন্য, আপনার কথা মতো আমার এখানে জিজ্ঞাসা আপনার কাছে যে আপনি নিজেই বলছেন যে সিপিআই পরিবারের এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই একটা আতঙ্কে যিনি যার নাম তার নাম বাদ যায়- চান্দু সরকার, হ্যাঁ, এক second। তার নাম চান্দু সরকার। এবার তাদের পরিবারের কথা, কারণ অনেকেই তো ডিনায়াল মোডে আছে, নির্বাচন কমিশন বলুন বা কেন্দ্রের শাসক দল বলুন, এই এসআইআর আতঙ্কে মৃত্যু বা আত্মহত্যা এটা নিয়ে ডিনায়াল মোডে আছে। সেখানে তাদের পরিবারকে সরাসরি জ্ঞানেশ কুমারের সামনে নিয়ে যাওয়াটা, এটা আপনি লোক বাড়াতে নিয়ে যাওয়া বলে মনে করছেন কেন? কেন আপনি মনে করছেন না আসলে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়াটা প্রয়োজন, যাতে নির্বাচন কমিশন তাদের রিজিড অবস্থাটা থেকে সরতে বাধ্য হয় এবং আরেকজন চান্দু সরকার না হন? ঠিক, আমি বলছি যেটা, তা হচ্ছে যে লোক বাড়ানোর জন্য নিয়ে যাওয়াটা অপরাধ। চাকরি দেব এবং চাকরি পেতে গেলে তাকে দিল্লি যেতে হবে, এই কথাটা অত্যন্ত খারাপ কথা। যদি শুধু বলা যেত আসুন বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই মিলে মমতা দেবীর পেছনে হাজির হই, তাহলে আমার কিছু বলার ছিল না। প্রশ্ন ছিল এর সাথে যখন চাকরি জুড়ে দেওয়া হয়, তখন আমার মনে হয় এ তো ঠকানো হচ্ছে। এই মানুষগুলোর মৃত্যুটা যতটা কষ্ট পাওয়া, তার থেকে লোক বাড়ানোটাই এদের কাছে মূল কথা। খুব এটা আমার ইম্পর্টেন্ট কাছে একটা খুব পয়েন্ট তুলেছেন দুঃখজনক শ্রীকুমার মনে দা, হয়। প্রদীপ্ত। আমি নাম ধরে শ্রীকুমার দা বললাম, যেটা বলছেন যে যে দিল্লিতে নিয়ে যাওয়াটা, সেটার মধ্যে আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু সেখানে যদি শর্তটা হয় যে একদম বিরিড ফ্যামিলি, তাকে শর্ত দেওয়া হচ্ছে যে দিল্লিতে গেলে তবে তারা চাকরিটা পেতে পারেন, তাহলে তো ডেফিনেটলি এই প্রশ্ন উঠবে যেটা নিয়ে রাজনীতি হচ্ছে কিনা। আমি একজন অধ্যাপক হিসেবে আর একজন অধ্যাপককে ধন্যবাদ জানাচ্ছি যে এই চমকের রাজনীতির নাম করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতাটা মানুষের সামনে তুলে ধরলেন।
মানুষের অধিকারের জন্য তিনি দিল্লি নিয়ে যাওয়ার যে কথাটা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে চাকরির কথাটা যেটা বলেছেন, দুটোকে মিলিয়ে উনি শর্ত তৈরি করছেন বটে, কিন্তু দুটো শর্ত নয়। আমরা যারা মাঠে ঘাটে রাজনীতি করি, এটা একটা স্বাভাবিক দায়বদ্ধতার প্রশ্ন যে মানুষের পাশে দাঁড়ানো, তার বিপদের সময় তার পাশে দাঁড়ানো, চমক দেওয়ার জন্য এটা নয়। সম্পূর্ণ চমকবিহীন একটা জায়গা, সরকার দায়বদ্ধ হয়ে যাচ্ছে। এটা ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, রোলিং ব্যাক দ্য স্টেট নয় স্যার। ফলে আপনি হয়তো আপনার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এটা বলছেন যে শর্ত দেওয়া হয়েছে। আমি আপনাকে অন ক্যামেরা এখানে বলে দিয়ে গেলাম যে এখানে কোনো শর্তের প্রসঙ্গ নেই নেই নেই। এখানে শুধু মানুষের অধিকার রক্ষার প্রশ্ন এবং যাদের প্রাণ চলে গেছে সেই পরিবারের পাশে দাঁড়ানোর একটা জায়গা। আমি শঙ্কুদেবের কাছে আসি। শঙ্কু, এই যে ঘটনাগুলো ঘটছে, আমি একটু শেষ করিনি। এটাই যদি হতো, আমি জাস্ট শেষ করিনি, এটাই যদি হতো তাহলে চাকরিটা দিয়ে নিয়ে যেতে হতো। 1, 2 নম্বর কথা হচ্ছে প্রথম বাড়িতে এসে বা মমতা দেবীর মুখ থেকে বলানো দরকার ছিল, খবরের কাগজে বেরোতো, টিভিতেও বলা যেত, তিনি নিজে বলতে পারতেন এসছিল তাদের কোনো এজেন্ট। এটা 2, 3 নম্বর হচ্ছে এতগুলো মানুষ মরে গেল, তো সেই মানুষগুলো মরে যাওয়ার পরে মমতা দেবীর সময় হলো না, সুজিত বাবুর সময় হলো না একবার ফায়ার ব্রিগেড মিনিস্টার হয়ে সেখানে পৌঁছানো। এইটা হচ্ছে দায়বদ্ধতা। আমার এখানে শঙ্কুর কাছে একটা প্রশ্ন রয়েছে। প্রদীপ, তো 1 সেকেন্ড থামতে বললে থামতে হবে। আমার শঙ্কুদেবের কাছে খুব প্রশ্ন। শঙ্কু, আমরা দেখেছিলাম যে 2021-এ খুব স্বাভাবিক 10 বছর ক্ষমতায় থেকে একটা দল, তারা যারা সরকার রয়েছে, তারা যখন নির্বাচনে যায় অ্যান্টি ইনকামবেন্সি স্বাভাবিক, এই 15 বছর পর সেটাও স্বাভাবিক। কিন্তু ইন্টারেস্টিংলি সেই সময় দেখা গিয়েছিল যে তৃণমূলের বিভিন্ন নেতা, আমি ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর কথা বলছি না, তিনি বিরোধী দলনেতা হয়েছেন, ডেফিনেটলি শুভেন্দু অধিকারী তিনি একটা বঙ্গ রাজনীতিতে একটা অত্যন্ত বড় এবং প্রভাবশালী নাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের বাকি র্যান্ডম নেতারা, তাদেরও তোমরা নিয়ে গিয়ে বিজেপির হয়ে টিকিট দিচ্ছিলে। অনেকে এরকমভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেন যে কোথাও অ্যান্টি ইনকামবেন্সিটাকে তোমরা ফিল্টার করে নিয়েছিলে, যেটা মাসুল তোমাদের দিতে হয়েছিল, তোমরা 200 পার করতে পারোনি, 77-এ থামতে হয়েছিল। এবছরও কি এরকম একটা জায়গা থাকছে যে অ্যান্টি ইনকামবেন্সিটা, যেটা অবভিয়াস, যেটা অমোঘ, যেটা রিয়েলিটি, সেটা যে স্কেলেই হোক না কেন, সেটা নির্বাচন না হলে বোঝার কথা না, কিন্তু কোথাও তার আগে এই এসআইআর এর হিয়ারিং, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হিয়ারিং চলছে, মানুষ তারা ত্রস্ত হচ্ছেন, চিন্তায় পড়ছেন, আতঙ্কিত হচ্ছেন, মারা যাচ্ছেন, এটা আবারও ওই অ্যান্টি ইনকামবেন্সিটাকে ফিল্টার করে তোমাদেরই এগেনস্টে যাবে? দেখুন, এই বিভিন্ন ধরনের দুরাত্মার ছলের যে চেষ্টা, সেই চেষ্টা দিয়ে কোনোভাবেই নির্বাচনী প্রসেসকে ব্যাহত করা যাবে না। অ্যানালিসিসটা কি দুরাত্মার, মানে আমি দুরাত্মা বলছি না, আমি তৃণমূলের দুরাত্মা। আপনি তো আমার দিদি হন, আপনার কোনো এই ধরনের ছলের ব্যাপার না। আপনি যা বলছেন সেটা তৃণমূলের বক্তব্য বলছেন বলে আমি ধরে নিচ্ছি। যদি আপনি আপনার এজেন্ডা হিসেবে বলেন দিদি, তাহলে তো আমি আবার অন্য কথা বলবো। আমি একদম অ্যানালিসিস, বিশ্লেষণ মূলক যে থিওরিগুলো উঠে আসছে, সেই থিওরিগুলোকে ধরে বলছি। তৃণমূলের সেটা না তৃণমূলের না বিজেপি। শুনুন না দিদি, সে এখন মিলে গেছে, কি করা যাবে, সব সময় তো মেলে না, অনেক সময় মিলে যায়। এক্ষেত্রে আপনার যা বক্তব্য, সেই বক্তব্যটা তৃণমূলের বক্তব্যের সাথে মিলে গেছে। আমি এখানে এটা কাকতালীয়, এটা প্লিজ আপনি পার্সোনালি নেবেন না। আমি জানি আপনি নিরপেক্ষ, কিন্তু বিষয় হচ্ছে তৃণমূলের এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা দিয়েও এই প্রসেসটা আটকানো যাবে না। এটা আটকানো যেত দিদি। 58 লক্ষ যখন ধরা পড়েছে, যারা আগে চিৎকার করছিল, আমি তাদের কাছে 58 লক্ষ ধরা পড়েছে কি, তাদের মধ্যে তো ডেড ভোটার্স রয়েছেন, যারা শিফট করেছেন, তারা কোন রোহিঙ্গা ধরা পড়েছে, অনুপ্রবেশকারী ধরা পড়েছে। আপনি বলতে দেবেন না, বলো সেই সংখ্যা দেবেন না। আমার বক্তব্য হচ্ছে যে 58 লক্ষ ধরুন নাম বাদ গেছে, যারা বলেছিল একটা নামও বাদ যাবে না, তারা তারপরে বৈধ এসেছে, অবৈধ এসেছে, আমি ছেড়ে দিলাম। যে একটা লাইনে শেষ করবো, সেটা হচ্ছে এই 58-তে কোটা বেআইনি হয়েছে যার জন্য এরা কমপ্লেন করেছে। আসবো আমি আলোচনায়, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।